সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা অনলাইন ক্লাসরুমে স্বাগতম জানাচ্ছি। আমি সামিয়া তারান্নুম, প্রভাষক, বাংলা বিভাগ, ওমরগনি এমইএস কলেজ, চট্টগ্রাম থেকে। আজ আমি পড়াবো উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্রের অর্থাৎ সাহিত্য পাঠের অন্তর্ভুক্ত একটি মজার ও আকর্ষণীয় গল্প, নেকলেস। নেকলেস মূলত একটি ফরাসি সাহিত্যকর্ম যা বাংলায় অনুবাদ করা হয়েছে। নেকলেস গল্পটি লিখেছেন গি দ্য মোপাসা আর বাংলায় অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার। গল্পের লেখক গি দ্য মোপাসা এবং অনুবাদক পূর্ণেন্দু দস্তিদার। চলো শিক্ষার্থীরা, আমরা লেখক এবং অনুবাদক সম্পর্কে একটু জেনে নিই। গি দ্য মোপাসা, তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না। অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন। পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লবেয়ার মোপাসার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন। এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন। ফ্লবেয়ারের বাসায় মোপাসার পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তুর্গনেভ সহ অনেক বিখ্যাত লেখকের সঙ্গে। মোপাসা মূলত ফ্রেঞ্চ লেখক। সংক্ষিপ্ত নাম গি দ্য মোপাসা, পূর্ণ নাম হেনরি আলবার্ট গি দ্য মোপাসা। জন্ম 5 আগস্ট 1850 খ্রিস্টাব্দ। জন্মস্থান নরমান্ডি, ফ্রান্স। পিতার নাম গুস্তাভ দ্য মোপাসা, মাতার নাম লরা লি পয়টিভিন। সাহিত্য সাধনা: পারিবারিক বন্ধু ও ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারের নির্দেশনা সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন। পেশা সাংবাদিকতা ও সাহিত্য সাধনা। মৃত্যু 6 জুলাই 1893 খ্রিস্টাব্দ। নেকলেস গল্পের অনুবাদক পূর্ণেন্দু দস্তিদার। জন্ম 1909 খ্রিস্টাব্দের 20 জুন। জন্মস্থল চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে। পিতা চন্দ্রকুমার দস্তিদার, মাতা কুমুদিনী দস্তিদার। পেশা আইনজীবী, লেখক, রাজনীতিবিদ। প্রকাশিত গ্রন্থ: কবিয়াল রমেশ শীল, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা। অনুবাদ গ্রন্থ: শেখবের গল্প, মোপাসার গল্প। তিনি মাস্টার দা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ার কারণে কারাবরণ করেন। তার মৃত্যু হয়েছিল 1971 সালের 9 মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারত যাওয়ার পথে। শিক্ষার্থীরা, মূল গল্পে প্রবেশ করার আগে, মূল গল্পটিতে আমরা যাওয়ার আগে কিছু শব্দ সম্পর্কে পরিচিত হওয়া আমি প্রয়োজন মনে করি। শব্দগুলো, যেহেতু এটি অনুবাদ সাহিত্য, এখানে কিছু বিদেশি শব্দ আছে যে শব্দগুলোর অর্থ না জানলে গল্পের অনেকটুকুই আমাদের দুর্বোধ্য মনে হবে। তো সেই শব্দের অর্থগুলো জেনে নাও। একটা শব্দ পাবো, কনভেন্ট। কনভেন্ট শব্দের অর্থ হচ্ছে খ্রিস্টান নারী মিশনারিদের দ্বারা পরিচালিত স্কুল, মিশনারিদের আবাস। মসিয়ে, এই শব্দটির অর্থ হচ্ছে সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে পুরুষদের মসিয়ে সম্বোধন করা হয়। যেমন ইংরেজিতে মিস্টার বলা হয়, ফ্রেঞ্চ ভাষায় বলা হয় মসিয়ে। মাদাম, সৌজন্য প্রদর্শন ও সম্মান জানানোর জন্য ফ্রান্সে মহিলাদের মাদাম সম্বোধন করা হয়। ফ্রা,
ফরাসি মুদ্রার নাম। 2002 সাল পর্যন্ত এই মুদ্রা প্রচলিত ছিল। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ায় ফ্রান্স ইউরো ব্যবহার করে। বল নাচ, একটি শব্দ পাবো আমরা, বল নাচ বিনোদনমূলক সামাজিক নৃত্যানুষ্ঠান। ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এই নৃত্য পরিচালিত হয়। ক্রুশ, খ্রিস্টধর্মীয় প্রতীক। স্যাটিন মসৃণ ও চকচকে রেশমি বস্ত্র। প্যারি, প্যারিসের ফরাসি নাম হলো প্যারি। প্যালেস রয়্যাল, রাজকীয় প্রাসাদ। নেকলেস গল্পের মূল চরিত্র তিনটি। কেন্দ্রীয় চরিত্র মাতিলদা লুইসেল, দ্বিতীয় চরিত্রটি হচ্ছে মসিয়ে লুইসেল, মাতিলদা লুইসেলের স্বামী, এবং তৃতীয় চরিত্র হচ্ছে মাতিলদা লুইসেলের বান্ধবী মাদাম ফোরস্টিয়ার। শিক্ষার্থীরা, চলো এই তিনটি চরিত্র সম্পর্কে পরিচিত হওয়া যাক। মাতিলদা লুইসেল, কেন্দ্রীয় চরিত্র। বেশ সুন্দরী, উচ্চাভিলাষী কিন্তু দরিদ্র। ব্যয়বহুল ও উচ্চাভিলাষী জীবনযাপনের ইচ্ছা পোষণ করেন, যা তার সাধ্যের বাইরে। তিনি এক কেরানির পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই সুন্দরী হওয়া সত্ত্বেও সরকারি শিক্ষা অফিসের আরেক কেরানির সাথে বিয়ে তাকে স্বীকার করে নিতে হয়। তার উচ্চাভিলাষী মন সবসময় দামি পোশাক, গহনা ও অনুষঙ্গ পেতে আগ্রহী হয়ে থাকে, কিন্তু তার সে সামর্থ্য নেই, যা তাকে অসুখী করে তোলে। মাদাম লুইসেলের স্বামী মসিয়ে লুইসেল, তার জীবন নিয়ে তিনি সুখী। তিনি মাতিলদাকে ভালোবাসেন। অভিনব পার্টির একটি আমন্ত্রণ পত্র অতি কষ্টে জোগাড় করে উচ্চাভিলাষী স্ত্রীর ইচ্ছা পূরণ করতে চান এবং সর্বদা তা স্ত্রীর অস্বস্তিসমূহ তিনি দূর করতে চান। তৃতীয় চরিত্রটি মাদাম ফোরস্টিয়ার। তিনি মাতিলদা লুইসেলের বান্ধবী। মাতিলদার কনভেন্ট অর্থাৎ মিশনারি স্কুলের সহপাঠিনী, এক ধনী বান্ধবী তিনি। ধনী হওয়ায় মাতিলদা লুইসেল তার সাথে দেখা করতে চাইত না। সে ধনী বলে তার সাথে দেখা করে ফিরে এসে মাতিলদার খুব কষ্ট লাগত। বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যের সমস্ত দিন ধরে সে কাঁদত। এখানে মাতিলদা লুইসেলের ঈর্ষাপরণতার পরিচয় পাওয়া যায়। নেকলেস গল্পটি যে কারণে সকলের হৃদয়ে স্থান করে নেয় তা হল এ গল্পের অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তি। আমরা যখন পুরো গল্পটি সম্পর্কে জানব, তখন এই আকর্ষণীয় সমাপ্তি এবং অপ্রত্যাশিত সমাপ্তি আমরা সহজেই জেনে যাব। চলো আমরা মূল গল্পে প্রবেশ করি। নেকলেস গল্পের কেন্দ্রীয় চরিত্র মাতিলদা লুইসেল। সেই সব সুন্দরী মোহনীয় নারীদের মধ্যে সে একজন। ভাগ্যের পরিহাসে যার জন্ম হয়েছিল কেরানির ঘরে। বিয়ে নিয়ে ভাবনা তার ছিল না মোটেই, প্রত্যাশাও ছিল না তেমন। সবাই তাকে জানবে, চিনবে, ভালোবাসবে, আর ধনে মানে বড় কেউ হবে তার জীবনসঙ্গী, এমনটা হবার নয় বলে সেও জানত। তাই শিক্ষা মন্ত্রণালয়ের ছাপোষা এক কেরানির সঙ্গে বিয়েটা যখন হয়ে গেল, তখন কোনো আপত্তি সে করেনি। তবে তার মনোকষ্টের কোনো অন্ত ছিল না। কেবলই মনে হতো, আহা, জন্ম যদি হতো কোনো অভিজাত ঘরে, বিলাসিতার মাঝে, আর তাই পরতে পরতে ছড়িয়ে থাকা ঘরটি তাকে বেশ কষ্ট দিত। দরিদ্রের ঘর। আর মনের ভিতর ভাসতে থাকে আশাহত স্বপ্নগুলো। একদিন মসিয়ে লুইসেল খুব ফুরফুরে মেজাজে ঘরে আসলো। শিক্ষা মন্ত্রণালয়ের অনুষ্ঠানের একটি আমন্ত্রণ পত্র জোগাড় করে তার স্ত্রী মাতিলদা লুইসেলের সামনে উপস্থাপন করেন, এই আশায় যে তার উচ্চাভিলাষী সুন্দরী স্ত্রী এটি পেয়ে খুশি হবে, কারণ সে উচ্চবিত্ত সমাজের সাথে সেই অনুষ্ঠানে মিলিত হতে পারবে।
কিন্তু প্রত্যুত্তরে মাতিলদা তো খুশি হলোই না, বরং সে বলল যে তার সে অনুষ্ঠানে যাবার উপযোগী কোনো ফ্রক বা পোশাক নেই। মাতিলদার দুঃখিত হওয়া এবং একটি নতুন পোশাকের জন্য অর্থ প্রদানের প্রস্তাব মসিয়ে লুইসেলকে প্ররোচিত করে। স্ত্রীকে ভালোবাসেন, তাই স্বামী লুইসেল তার জমানো 400 ফ্রা যা দিয়ে একটি বন্দুক কিনবে বলে স্থির করেছিল বন্ধুদের সাথে গ্রীষ্মে ভরত পাখি শিকারে যাবার, সেই অর্থ স্ত্রীকে দিয়ে দিল নতুন ফ্রক তৈরির জন্য। কিন্তু পার্টির দিন যতই ঘনিয়ে আসতে লাগলো, মাদাম লুইসেলকে আরও দুঃখ ভারাক্রান্ত ও উদ্বিগ্ন মনে হতে লাগলো। তার পোশাক যদিও ততদিনে প্রস্তুত, তো এক সন্ধ্যায় তার স্বামী তাকে তার উদ্বিগ্নতার কারণ জিজ্ঞাসা করলে উত্তরে সে বলল তার কোনো জড়োয়া গহনা বা নেকলেস নেই, পরার মতো একটা দামি পাথরও নেই, ওখানে তাকে অনেক গরিব দেখাবে, তাই সে পার্টিতে যেতে চায় না। এ কথা শুনে স্বামী তাকে সত্যিকার ফুল পরে সাজতে বলে, এতে তার মন গলল না। উত্তরে বলল, ধনী নারীদের মধ্যে দৈন্যের সব ছাপ নিয়ে হাজির হওয়ার মতো লজ্জার আর কিছুই হতে পারে না। তখন তার স্বামী বিস্ময়ে চমকে উঠে বলল, আচ্ছা, তোমার বান্ধবী মাদাম ফোরস্টিয়ারের কাছ থেকে তো তুমি গহনা ধার নিতে পারো, সেরকম সম্পর্ক তো তোমাদের মধ্যে আছে। পরের দিন সে গেল তার বান্ধবীর বাড়িতে আর তাকে জানালো তার কষ্টের আদ্যোপান্ত। মাদাম ফোরস্টিয়ারের গহনার মধ্যে ব্রেসলেট, মুক্তোর নেকলেস, স্বর্ণ রত্নখচিত ভেনিসীয় ক্রুশ ইত্যাদি দেখতে দেখতে তার চোখ হঠাৎ আটকে গেল কালো স্যাটিনের বাক্সের ভেতর এক চমৎকার হীরার নেকলেসে। ওটা দেখে তার হৃদয় স্পন্দন বেড়ে গেল। তুলে আনতে গিয়ে হাত দুটো কাঁপছিল তার। জিজ্ঞাসা করল বান্ধবীকে, তুমি কি এটা আমায় ধার দেবে? শুধু এটা চাই, আর কিছু না। মাদাম ফোরস্টিয়ার উত্তরে বলল, হ্যাঁ, কেন নয়, অবশ্যই দেব। অবশেষে আনন্দচিত্তে সেই মূল্যবান গহনাটি নিয়ে সে বাড়ি ফিরল। বল নাচের অনুষ্ঠানে মাদাম লুইসেল তার সৌন্দর্যের অনেক প্রশংসা লাভ করে। তিনিই ছিলেন সেই সন্ধ্যার পার্টির সবচেয়ে সুন্দরী, সেরা, আকর্ষণীয়, হাস্যময়ী নারী। আর মনের মধ্যে যত ইচ্ছে ছিল তার, সবগুলোই যেন পূরণ হয়ে গেল। বিজয়ের পরিপূর্ণতায় তার মেয়েলি হৃদয়খানি ভরে উঠেছিল। অনুষ্ঠান শেষে তারা ভোরবেলা বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মাদাম লুইসেল বাসায় ফিরে নিজের গর্বিত রূপকে শেষবার দেখবার জন্য আয়নার সামনে দাঁড়াতেই লক্ষ্য করে তার গলায় হারটি নেই। এতে মাদাম লুইসেল আঁতকে উঠে। ব্যাপারটি তার স্বামীকে জানায়। তার স্বামী মসিয়ে লুইসেল কালক্ষেপণ না করে তাৎক্ষণিক হারটি খুঁজতে বেরিয়ে পড়েন, কিন্তু হারটি না পেয়ে হতাশ হয়ে তাকে ফিরে আসতে হয়। অনেক খোঁজাখুঁজি করেও, এমনকি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পরও হারটি খুঁজে পাওয়া যায়নি। এদিকে হারটির মালিক মাদাম ফোরস্টিয়ারকে চিঠি লিখে মাদাম লুইসেল এটা বলে যে তার হারটির একটি আংটা ভেঙে গিয়েছে, সেটি ঠিক করে 1 সপ্তাহ পরে হারটি ফেরত দেবে। এর মধ্যে হারটি খুঁজে পাওয়ার সমস্ত আশা পরিত্যাগ করে তারা আরেকটি সত্যিকারের একটি হীরের হার 36,000 ফ্রাঁ দিয়ে ক্রয় করে, যার মূল্য ছিল 40,000 ফ্রাঁ, কিন্তু তারা ক্রয় করেছিল সেটি 36,000 ফ্রাঁ দিয়ে। প্রায় একই রকম দেখতে একটি হীরের হার তারা ক্রয় করেছিল। এই হারটি ক্রয় করতে মসিয়ে লুইসেল তার বাবার মৃত্যুর পর পাওয়া 18,000 ফ্রাঁ খরচ করেও আরও অনেক অর্থ ধার করতে হয়। এতে লুইসেল প্রচুর ঋণগ্রস্ত হয়ে পড়েন। বিপুল পরিমাণ
ঋণের বোঝা মাথায় নিয়ে তারা তাদের বাসাটি ছেড়ে একটি কম ভাড়ার, কম সুবিধার বাসা ভাড়া করেন। ভৃত্য রাখার সামর্থ্য তারা হারালো। গৃহের সমস্ত কাজ মাদাম লুইসেলকে করতে হতো। ভারী কাজগুলো করার পাশাপাশি পরিশ্রমের এক একটি পয়সা বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করত। আর মসিয়ে লুইসেল সারাদিন রাত পরিশ্রম করত। এভাবে দুজনের জীবনে হঠাৎ অন্ধকার অমানিসা ছেয়ে যায়। একটি হার সামান্য অসতর্কতার কারণে তাদের জীবনের 10টি বছর তারা অত্যন্ত কষ্টে কাটিয়ে দেয়। সারা দিন রাত পরিশ্রম করতে করতে, প্রতি মাসে অল্প অল্প ঋণ শোধ করতে করতে দীর্ঘ 10 বছর পরিশ্রম করার পর তারা সকল ঋণ পরিশোধে সক্ষম হলো। 10 বছর পর একদিন ঘটনাক্রমে মাদাম লুইসেলের সাথে দেখা হয় মাদাম ফোরস্টিয়ারের। প্রথমে বান্ধবী তাকে চিনতে পারেনি, কারণ 10 বছর আগের সুন্দরী পরিপাটি মাতিলদা এখন আর আগের মতো নেই। সেই তার সুন্দর চেহারা, পরিপাটি ভাব, এমনকি সেই কোমল কণ্ঠস্বরও কর্কশ হয়ে গিয়েছে। মাতিলদা লুইসেল একটু ভাবনার পর সিদ্ধান্ত নিল তার জীবনের সেই কালো অধ্যায় যেহেতু শেষ হয়ে গিয়েছে, সে এখন ঋণমুক্ত। তাই সে তার বান্ধবীকে সব খুলে বলল। সে তার বান্ধবীকে তার সাথে ঘটে যাওয়া গত 10 বছরের ঘটনা বর্ণনা করল। সব শুনে মাদাম ফোরস্টিয়ার আশ্চর্য ও হতাশ হয়ে বলল, হায় আমার বেচারি মাতিলদা, আমারটি ছিল নকল, তার দাম 500 ফ্রাঁর বেশি হবে না। গল্পের এই অপ্রত্যাশিত ও চমকপ্রদ সমাপ্তির জন্য নেকলেস গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। এই গল্প থেকে কি শিক্ষা পাই? জীবনের দুঃখ দারিদ্র্যের মধ্যে কোনো লজ্জা নেই, বরং কারো মুখাপেক্ষী হওয়ার মধ্যে লজ্জা কখনো কখনো সেটি অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। তাই কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদেরও বিশ্বাস করতে হবে, দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে, মাথা উঁচু রাখিস, সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে, ধৈর্য ধরে থাকিস। রুদ্ররূপে তীব্র দুঃখ যদি নেমে আসে, বুক ফুলিয়ে দাঁড়াস, আকাশ যদি বজ্র নিয়ে মাথায় ভেঙে ঊর্ধ্বে দুহাত বাড়াস। তোমাদের জন্য নেকলেস গল্প থেকে আমি বহু নির্বাচনী প্রশ্ন এখানে রেখেছি এবং সবশেষে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন আমি রেখেছি। চলো সেগুলো আমরা একটু দেখে নিই। 1 নম্বর, মাদাম লুইসেলের শারীরিক পতনের মূল কারণ কি? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তবু আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে 4টি আছে: উচ্চাভিলাষ, বাস্তবতা, ঈর্ষা, রাগ। মূলত এর কারণ হচ্ছে উচ্চাভিলাষ। 2, সাহিত্য সাধনার ক্ষেত্রে মোপাসার দৃষ্টিভঙ্গি কেমন ছিল? আমি বলেছি শুরুতেই তার দৃষ্টিভঙ্গি ছিল নিরপেক্ষ। 3, ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে মাদাম লুইসেলের বিবাহের কোনো সম্ভাবনা ছিল না, কেন? আমি আশা করব তোমরা এর উত্তর নিজেরা দিতে পারবে। আর তোমাদের যদি কিছু জানার থাকে, আমার কাছ থেকে জিজ্ঞাসা করার থাকে, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। 4, মাদাম লুইসেলের মনে সর্বদা কিসের দুঃখ? সৌন্দর্য, যোগ্যতা, স্বামী, অর্থনৈতিক দুরবস্থা, কোনটির? 5, মাদাম লুইসেলের বাসকক্ষের জিনিসপত্র কেমন ছিল? দামি, রঙিন, সস্তা, বিবর্ণ। তোমরা গল্পটি আশা করি এর মধ্যে পড়েছ।
গল্প পড়লে অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। মাদাম লুইসেলের শারীরিক পতনের মূল কারণ কি? প্রতিহিংসা, উচ্চাভিলাষ, ঈর্ষা, সিদ্ধান্তহীনতা। তার চরিত্রে যেটি সবথেকে বেশি দেখা যায় সেটি হচ্ছে উচ্চাভিলাষ। উচ্চাভিলাষের কারণে মূলত তার শারীরিক পতন হয়েছে। নেকলেস গল্পে কি রঙের মাছের টুকরার কথা বলা হয়েছে? এটি গল্পের মধ্যেই সরাসরি লেখা আছে, তোমরা সেটি গল্প পড়লে জানতে পারবে। কি হওয়ার তীব্র ইচ্ছা মাদাম লুইসেল মনে মনে পোষণ করেন? সুন্দরী, প্রণয় যাচিকা, ধনী, শিক্ষিতা। 9 মাদাম লুইসেল স্বামীর হাত থেকে খামটি ছিঁড়ে তার ভেতর থেকে কি বের করলো? চিঠি, কাগজ, টাকা, কার্ড। 10 কি জোগাড় করতে মসিয়ে লুইসেলকে অনেক কষ্ট করতে হয়েছে? গোলাপ ফুল, জড়োয়া হার, নিমন্ত্রণপত্র, ফ্রক। স্ত্রীকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে মসিয়ে লুইসেল কেমন হয়ে গেল? বিবর্ণ হয়ে গেল, নির্বাক, রাগান্বিত, হতাশ। মাদাম লুইসেল কালো স্যাটিনের বাক্সে কি দেখল? মুক্তার হার, সোনার হার, রূপার হার, হীরার হার। কোনটি? তোমরা সহজে অনুমান করতে পারবে। 13 বল নাচের অপরূপ পোশাকের সঙ্গে কোনটির দারিদ্র্য স্পষ্ট হয়ে উঠবে? স্কার্ফ, চাদর, জুতা, হার। 14 হতাশ হয়ে কাঁপতে কাঁপতে মসিয়ে ও মাদাম লুইসেল কোন নদীর দিকে হাঁটতে থাকে? এই নদীর নাম উল্লেখ আছে গল্পে। সিন নদী, জর্ডান, মিসৌরি, দেউসি। কোনটি? এটি গল্পে উল্লেখ আছে। মাদাম লুইসেল দেনা শোধের জন্য বিসর্জন দেয় কি? এটি একটি বহুপদী প্রশ্ন। সুখ, উচ্চাকাঙ্ক্ষা, ভালোবাসা। নিচের কোনটি সঠিক? যেটি মসিয়ে ও মাদাম লুইসেলের শরীরকে খারাপ করে দিয়েছে? উদ্বেগ, বিরক্তি, হাড় ভাঙা খাটুনি। নিচের কোনটি সঠিক? যেটি মাদাম লুইসেলকে এক নতুন মানুষে রূপান্তরিত করেছে? দারিদ্র্য, বান্ধবীর হার, স্বামীর ভালোবাসা। নিচের কোনটি সঠিক? 18 ভয়ানক বিপর্যয়ে মাদাম লুইসেল সারাদিন যেমন অবস্থায় কাটায়? বিভ্রান্ত, যন্ত্রণাদায়ক, স্বাভাবিক। নিচের কোনটি সঠিক? এবার একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি, সেটি আমরা জেনে নিই। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর লেখো। উদ্দীপকটি হচ্ছে, অবস্থাপন্ন ঘরের মেয়ে শিলার ভাগ্যক্রমে সরকারি অফিসের এক পিয়নের সঙ্গে বিয়ে হয়। তবে এ কারণে স্বামীকে কখনো অবজ্ঞা করত না, বরং স্বামীর সম্মান রক্ষার্থে সে কঠোর পরিশ্রম করত, সংসারে বাড়তি উপার্জনের চেষ্টা করত। শিলা উপলব্ধি করতে পেরেছিল সংসার জীবন কুসুমাস্তীর্ণ নয়, বিলাস ব্যসনে মেতে থাকার জীবনের অর্থ নয়, নিজ হাতে সংসারের কাজ করে আত্মতৃপ্তি লাভ করা যায়। এই অংশে এখন তোমাদের আমি একটু বলি যে এখানে যে শিলা চরিত্রটি আমরা দেখলাম তার সাথে মাদাম লুইসেলের চরিত্রের সাদৃশ্য নয় বরং বৈসাদৃশ্যই আমরা বেশি পাই। মাদাম লুইসেলের চরিত্রে যে গুণগুলো ছিল না সেটি আমরা শিলার চরিত্রে এখানে দেখতে পাচ্ছি এই উদ্দীপকে। 1 নম্বর ক জ্ঞানমূলক প্রশ্নটি, মাদাম ফোরস্টিয়ারের গহনার দাম কত ছিল? যেটি মাদাম ফোরস্টিয়ার গল্পের একেবারে শেষে যে চমকটি ছিল সেই অংশে মাদাম ফোরস্টিয়ার বলেছে যে তার গহনার দামটি 500 ফ্রাঁয়ের বেশি হবে না। খ তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে। বুঝিয়ে লেখো। এই উক্তিটি এই গল্পের মধ্যে আছে। দুঃখের পয়সা, দুঃখ কখন থেকে শুরু হয়? যখন হারিয়ে ফেলে এবং নতুন হার কেনার জন্য তারা অনেক বেশি ঋণগ্রস্ত হয়, তখন তাদের জীবনে দুঃখ নেমে আসে। তখন সেই ঋণ শোধ করার জন্য সেই দুঃখের এক একটি পয়সা বাঁচানোর জন্য মাদাম লুইসেল ক্রেতার সাথে দর কষাকষি করত। তরকারি ক্রেতা হতে শুরু করে যাই কিন্তু তাদের সাথে দর কষাকষি করত যাতে সে দুঃখের পয়সার একটি পর্যন্ত সে বাঁচাতে পারে। গ
উদ্দীপকের শিলা এবং নেকলেস গল্পের লুইসের চরিত্রের বৈসাদৃশ্য বা অমিল দেখাও। ঘ সংসার জীবন কুসুমাস্তীর্ণ নয়, বিলাস ব্যসনে মেতে থাকাই জীবনের অর্থ নয়। উদ্দীপক ও নেকলেস গল্পের আলোকে বিশ্লেষণ করো। আমরা নেকলেস গল্পে দেখেছি উচ্চাভিলাষী চিন্তাভাবনা, সাধ্যের বাইরে যে বস্তুগুলো পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে, যেটা মাদাম লুইসেলের জীবনে হয়েছিল। 10টি বছর, গুরুত্বপূর্ণ 10টি বছর তার জীবন থেকে অনেকটা কেড়ে নেওয়ার মতো হয়েছিল, যে ধ্বংস হয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে অনেক পরিশ্রম করে তারা সে অবস্থা থেকে উত্তীর্ণ হতে পারে, কিন্তু জীবনের 10টি বছর যা আর কখনো ফিরে আসবে না, সেই দিনগুলো তার সেই উচ্চাভিলাষী মনোভাবের কারণে খুব কষ্টে তাদের কেটেছিল। তো সুতরাং সংসার জীবন কুসুমাস্তীর্ণ নয়, বিলাস ব্যসনে মেতে থাকাই জীবনের অর্থ নয়, এই কথার সমর্থনে তোমরা নিজেদের চিন্তাভাবনাগুলো এই প্রশ্নের জন্য মধ্যে লিখবে এবং মন্তব্য করবে। তো শিক্ষার্থীরা, এই গল্পের যে শিক্ষণীয় বিষয় সেটি আমি আবারও উচ্চারণ করে আজকের ক্লাসে আমি এখানে সমাপ্তি করছি। দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে, মাথা উঁচু রাখিস, সুখের সাথী মুখের পানে যদি নাহি চাহে, ধৈর্য ধরে থাকিস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আবারও যুক্ত হবার আশায় আমি আজকে আমার ক্লাস এখানে সমাপ্তি করছি, ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।